Assalamu alaikum. This is MK Rubel, lecturer in English, Adhabak Abdul Mujid College. This class is specially for the first year students. Today I'd like to go through a passage named The Unforgettable History. Dear students, let us go through the passage. This is one of the important passages included in our syllabus. The Unforgettable History. অবিস্মরণীয় ইতিহাস। আমরা যারা এই মুহূর্তে স্ক্রিনে আছি, মোবাইল নিয়ে সামনে আছি, আমার ক্লাসটা এনজয় করছি, আমরা সবাই খুব মনোযোগ দিব প্যাসেজটা মোটামুটি একটু বড় প্যাসেজ অন্যান্য প্যাসেজগুলোর তুলনায়। তো আমরা এখানে স্ক্রিন নিশ্চয়ই দেখতে পাচ্ছি, স্ক্রিনে আমরা দেখব আর আমি সেখানে একটু ফাস্ট বলবো, যেহেতু আমরা একটু ফাস্ট করব। আর আমরা লাইক কমেন্ট করে বা আমরা জানাবো কমেন্ট বক্সে আমাদের কোনো কোশ্চেন থাকলে। ওকে, সাউন্ড সিস্টেম ঠিক আছে? আমার সাউন্ড কি সবাই বুঝতে পারছি? প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। যারা এই মুহূর্তে আমরা ক্লাসটা এনজয় করছি, আমরা কমেন্ট করে জানাবো যে আমরা সাউন্ড বুঝতে পারছি কিনা ঠিকভাবে। ওকে, লেটস স্টার্ট। দ্য আনফরগেটেবল হিস্ট্রি, সেই অবিস্মরণীয় ইতিহাস। মাই ব্রাদার্স, ভাইরা আমার, আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে। আমরা প্রথমত একটু প্রারম্ভিক শুরুতেই বলে নিচ্ছি, অনুবাদ দুই ধরনের হয়। একটি হচ্ছে আক্ষরিক অনুবাদ, লিটারাল মিনিং, আর একটা হচ্ছে ভাবানুবাদ। অর্থাৎ আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড যখন অনুবাদ করব সেখানে আক্ষরিক অনুবাদ আসবে। আমি প্রথমে আক্ষরিক অনুবাদ অনুযায়ী পড়ব, তারপরে আমরা এক বাক্যে পুরো ভাবানুবাদটা করব। তো আমরা খেয়াল করব শুরুতেই, এখানে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই স্ক্রিনে খুব বাংলা করে ফ্রেজ বাই ফ্রেজ, ওয়ার্ড বাই ওয়ার্ড আলাদাভাবে খুব মিনিং করে দেওয়া হয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা পরবর্তীতে এখানে স্ক্রিনশট নিয়ে অথবা ভিডিওটা যখন তোমরা রিভিউ করতে পারবে ইচ্ছে করলে। তো আমরা শুরু করছি। মাই ব্রাদার্স, ভাইরা আমার, আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে। আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আছি উইথ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। আমরা মাঝে মাঝে গ্রামারের উপর একটু ফোকাস করব। উইথ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, এই যে ওভারফ্লোয়িং, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলের একটি ব্যবহার। আমরা শুরুতেই আরও একটি ক্লাসে, প্রথমে যখন একটা ক্লাস নিয়েছিলাম তোমাদের উদ্দেশ্যে, সেই ক্লাসে বলেছিলাম সেখানে ইনফিনিটিভ, জিরান, প্রেজেন্ট পার্টিসিপল, এই ব্যবহারগুলো কিন্তু আমাদের জানা প্রয়োজন। তাহলে আমরা আমাদের এই প্যাসেজগুলো আরও ভালোভাবে বুঝতে পারবো। তো আমি তোমাদেরকে, যদি তোমরা চাও তাহলে আমি তোমাদেরকে ক্লাসের ডিউরেশন প্রয়োজনে একটু বাড়িয়ে দিয়ে আমরা গ্রামারের উপর একটু ফোকাস করব। গ্রামার আলাদাভাবে পড়ার পরও তারপরেও আমরা প্যাসেজ পড়ার সময় সেই গ্রামাটিক্যাল ফোকাসটা রাখবো। ওকে, লেটস প্রসিড। আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে, আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি, এটা আক্ষরিক অর্থেই হয়েছে। উইথ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। ওভারফ্লো শব্দটির অর্থ হচ্ছে উপচে পড়া। আজ দুঃখ পরাক্রান্ত মন নিয়ে, এখানে এটার ভাবানুবাদ হয়েছে, ভাইরা আমার, আজ দুঃখ পরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছে। অর্থাৎ এমন একটা মন, হার্ট, আজ হার্ট নাউনটিকে ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটিকে মডিফাই করেছে, হার্ট নাউনটিকে মডিফাই করেছে। অর্থাৎ এমন একটা হৃদয়, অন্তর, মন ওভারফ্লোয়িং, যেটা দুঃখে উপচে পড়ছে। তো আজ দুঃখ পরাক্রান্ত মনে আপনাদের সামনে দাঁড়িয়েছি। নেক্সট লাইন, ইউ আর ফুললি অ্যাওয়্যার অফ, আপনারা সম্পূর্ণ অবগত আছেন। অ্যাওয়্যার অফ, আমরা যারা এখন ক্লাসটি এনজয় করছি, আমরা প্রত্যেককে আমি বলবো সবাই বই সামনে নিয়ে বসবো এবং পেন্সিল রাখবো। আমরা ইম্পর্টেন্ট ওয়ার্ড এবং ফ্রেজগুলোকে আমরা একটু আন্ডারলাইন করে নিব সাথে সাথে, তাহলে এটা খুব ইফেক্টিভ হবে, আমাদের ক্লাসটা আরো বেশি ইফেক্টিভ হবে। ইউ আর ফুললি অ্যাওয়্যার অফ, আপনারা সম্পূর্ণ অবগত আছেন, অফ দ্য ইভেন্টস, ওই ঘটনাগুলো সম্পর্কে, দ্যাট আর গোয়িং অন, যেগুলো ঘটছে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট। ইম্পোর্ট মানে হচ্ছে অন্তর্নিহিত, নিহিতার্থ, অর্থাৎ অন্তর্নিহিত মিনিং বা সেটার গুরুত্ব। আপনারা সম্পূর্ণ অবগত আছেন যে ঘটনাগুলো ঘটছে এবং সেগুলোর অন্তর্নিহিত অর্থ আপনারা বুঝেন। আর ভাবানুবাদে হয়েছে শর্টকাট, যে আপনারা সবই জানেন এবং সবই বুঝেন। নেক্সট, উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট। এই যে হ্যাভ বিন ট্রাইং, আমরা এখানে টেন্সের ব্যবহার দেখতে পাচ্ছি। আমরা কেউ কি বলতে পারি যে এটা কোন টেন্স? হ্যাভ বিন ট্রাইং দেখি, যারা এখন আমার সাথে সংযুক্ত আছো তোমরা কেউ বলো তো দেখি, এখানে এই হ্যাভ বিন ট্রাইং এইটা ভার্বের এই মধ্যে আছে, কে বলতে পারবো? আমি একটু অপেক্ষা করছি। উই হ্যাভ বিন ট্রাইং, এটা কোন টেন্স?
Is there anyone who can answer to my question? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কারো আনসার পাচ্ছি না। উই হ্যাভ বিন ট্রাইং, আমরা চেষ্টা করছি। এই টেন্সটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, আমরা এগুলো খেয়াল করবো, ভার্বের ব্যবহারগুলো, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, জিরান, ইনফিনিটিভ। যেমন এখানে টু ডু, এটা একটা ইনফিনিটিভের ব্যবহার, ভার্বের পূর্বে, ভার্বের বেস ফর্মের পূর্বে টু আছে। এটা রাইট ফর্ম ভার্বের যখন ক্লাস নিয়েছিলাম প্রথমে বলেছিলাম, আবারও ধারাবাহিকভাবে গ্রামারের উপর ক্লাস নিব। উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। টু কুপ উইথ ওয়ার্ডটিকে, এই ফ্রেজটিকে আমরা আন্ডারলাইন করব। টু কুপ উইথ, কুপ উইথ মানে হচ্ছে এটে ওঠা বা খাপ খাওয়ানো। উইথ দ্য সিচুয়েশন, পরিস্থিতির সাথে। তাহলে আমরা পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। তার মানে কথাটা হচ্ছে এক কথায় আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। কিন্তু তবুও আনফরচুনেটলি দুর্ভাগ্যজনকভাবে বা দুঃখের বিষয়, দ্য স্ট্রিটস অফ ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী, রংপুর আর ওয়াশ উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স। দুঃখের বিষয়, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে। আর ওয়াশ উইথ, এই যে রঞ্জিত হয়েছে বা বিধৌত হয়েছে। আর ওয়াশ মানে হচ্ছে রঞ্জিত বা বিধৌত হওয়া। উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স, আমার ভাইয়ের রক্তে। The people of Bengal now want to be free. বাংলার মানুষ আজ মুক্তি চায়। want to be free মানে মুক্ত হতে চায়, এক কথায় মুক্তি চায়। The people of Bengal now want to live. বাংলার মানুষ বাঁচতে চায়। The people of Bengal now want their rights. বাংলার মানুষ তাদের অধিকার চায়। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তাদের রাইটস আন্ডারলাইন করব, এখানে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করব। রাইটস হচ্ছে অধিকার, ফ্রি মানে মুক্ত। আচ্ছা, নেক্সট, হোয়াট হ্যাভ উই ডান। হোয়াট হ্যাভ উই ডান, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে ইউজ করা হয়েছে। হোয়াট হ্যাভ উই ডান, দ্যাট ওয়াজ রং। আমরা কি করছি, রং মানে ভুল, দ্যাট ওয়াজ রং, এখানে একটা ক্লজ ব্যবহার করা হয়েছে, যা ভুল ছিল। এক কথায় কি অন্যায় করেছিলাম। আফটার দ্য ইলেকশনস, নির্বাচনের পর, দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, ভোটেড মানে আমাকে ভোট দিয়েছিলেন, অ্যাজ ওয়ান ফর মি, আমাকে, এন্ড ফর দ্য আওয়ামী লীগ, অর্থাৎ আমাকে এবং আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে ভোট দেন বাংলাদেশের মানুষ। উই ওয়ার টু সিট ইন দ্য, আমরা, আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে। এই যে এখানে আমরা আন্ডারলাইন করব ওয়ার টু সিট, কোনো কিছু করতে হয় বা করতে হবে এমন বোঝাতে কিন্তু এম টু, ইস টু, আর টু ব্যবহৃত হয় ভার্বের। আর যেহেতু এটা অতীত, পাস্ট টেন্স, এখানে আর না হয়ে ব্যবহৃত হয়েছে ওয়ার। মানে আমাদেরকে ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসতে হবে বা আমরা আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে। ড্রাফট এ কনস্টিটিউশন ফর আওয়ার সেলফস দেয়ার, এবং কনস্টিটিউশন শব্দটি আমরা আন্ডারলাইন করব, খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড। কনস্টিটিউশন শব্দটির অর্থ হচ্ছে সংবিধান বা শাসনতন্ত্র। আমরা নিজেদের জন্য সেখানে একটা ড্রাফট শব্দটি আন্ডারলাইন করব। ড্রাফট ওয়ার্ডটির মানে হচ্ছে খসড়া করা। তাহলে এটার মানেটা হচ্ছে যে ড্রাফট এ কনস্টিটিউশন ফর আওয়ার সেলফ দেয়ার, আমরা সেখানে একটি শাসনতন্ত্র তৈরি করব। অ্যান্ড বিল্ড আওয়ার কান্ট্রি, এবং আমাদের দেশকে নির্মাণ করব, গড়ে তুলব। দ্য পিপল অফ দিস ল্যান্ড, এই দেশের মানুষ, উড গেট, এই যে এখানে আমরা একটু আন্ডারলাইন করব উড এর ব্যবহার। উড একটি মডেল ভার্ব, আমরা জানি উড একটি মডেল ভার্ব। thereby get, আমরা জানি মডেল ভার্বের পর ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। would thereby get economic, political and cultural freedom, এবং এভাবেই এই দেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি পাবে। এই যে would get thereby, আমরা জানি উইলের পাস্ট ফর্ম হচ্ছে would। এটা হচ্ছে এই উডের অনেকগুলো ব্যবহারের ক্ষেত্র রয়েছে, কিন্তু একটা ক্ষেত্র হচ্ছে যে পাস্ট ইন্ডিকেটিং ফিউচার, অতীত নির্দেশক ভবিষ্যৎ, অর্থাৎ অতীতের মধ্যে যদি কোনো ভবিষ্যৎ প্রকাশ পায় সেক্ষেত্রে আমরা উড ব্যবহার করি। হ্যাঁ,
যেমন এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি পাবে। আমরা আমাদের এক কথায় যদি আমরা এক লাইনে বাংলা সেন্টেন্সটা পড়ি, আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি। বাট ইট ইজ উইথ রিগ্রেট দ্যাট ভেরি গুড, একজন আনসার করছি, তাহসিন খান প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফাইন। এ তো একটু দেরিতে রিপ্লাইটা পেয়েছি, কিন্তু কারেক্ট অ্যান্সার আসছে, ফাইন। ঠিক আছে, আমরা এভাবে মাঝে মাঝে যদি রেসপন্স করি তাহলে আমরা ক্লাসটাকে আরেকটু প্রাণবন্ত করতে পারবো, আরো ইফেক্টিভ করতে পারবো। থ্যাংক ইউ। বাট ইট ইজ উইথ রিগ্রেট দ্যাট, যেমন এই যে ইট ইজ, আমরা একটা জিনিস, আমি আরেকটা জিনিস হিন্টস দিচ্ছি, আরেকটা গ্রামাটিক্যাল নোট। ইট ইজ, যেখানে আমরা সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট আর ভার্ব পাবো, আমরা ধরে নিব সেখানে একটা ক্লজ আছে। আর আমরা জানি একটা সেন্টেন্সে অনেকগুলো ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে কমপ্লেক্স সেন্টেন্স হয়। তো কারণ প্রতিটা ক্লজে একটা সাবজেক্ট, একটা ভার্ব, এবং ভার্বগুলো বিভিন্ন টেন্সে যেতে পারে সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী। বাট ইট ইজ উইথ রিগ্রেট দ্যাট, কিন্তু এটা রিগ্রেট শব্দের অর্থ হচ্ছে অনুশোচনা বা পরিতাপ বা দুঃখ, এটা দুঃখের বিষয়ে যে, বা এটা অনুতাপের বিষয়ে যে, আই হ্যাভ টু রিপোর্ট টু ইউ টুডে। হ্যাঁ, আই হ্যাভ টু, আমরা আরেকটি মডেল ভার্বের ব্যবহার দেখতে পেয়েছি এখানে, হ্যাভ টু রিপোর্ট মানে হচ্ছে কোনো কিছু বলা, প্রতিবেদন করা। তো কিন্তু দুঃখের বিষয় আজ আপনাদেরকে আমাকে বলতে হয় যে উই হ্যাভ পাস্ট, এখানে আমরা আরেকটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স পেয়েছি, ওখানে ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা অতিক্রম করছি, পাস মানে কি করা, অতিক্রম করা। উই হ্যাভ পাসড থ্রু 23 ট্র্যাজিক ইয়ার্স, আমরা 23টি দুঃখের বছর অতিক্রম করেছি। ট্র্যাজিক মানে হচ্ছে বিয়োগাত্মক বা দুঃখজনক বা দুঃখের, হ্যাঁ, এই বছরগুলো আমাদের জন্য ছিল কষ্টের, দুঃখের। হ্যাঁ, আমরা 23টি দুঃখের বছর, কষ্টের বছর অতিক্রম করেছি। বেঙ্গলস হিস্ট্রি অফ দোজ ইয়ার্স, বাংলার ওই বছরগুলোর ইতিহাস, ইজ ফুল অফ স্টোরিজ অফ টর্চার, বাংলার ওই বছরগুলোর ইতিহাস ইজ ফুল অফ মানে পরিপূর্ণ, কিসে পরিপূর্ণ, গল্পে। কেমন গল্প, টর্চার, অত্যাচারের গল্প, স্টোরিজ অফ টর্চার। আর যে অত্যাচারটা আমাদের উপর করা, আমাদের মানুষের উপরে, ইনফ্লিক্টেড অন আওয়ার পিপল, অত্যাচার, আমাদের জনগণের উপর যে অত্যাচারের গল্প, ওই বছরগুলোর ইতিহাস। and of blood shed by them repeatedly, এবং তাদের দ্বারা বারবার রক্ত ঝরানোর ইতিহাস। আমরা জানি এখানে ব্লাড আর শেড শব্দটা আন্ডারলাইন করব, শেড এটা পাস্ট পার্টিসিপল, ব্লাড নাউনটিকে মডিফাই করেছে, শেড মানে ঝরানো, রিপিটেডলি মানে হচ্ছে বারবার। আমরা ওয়ার্ডগুলো নোট করব, পেন্সিল দিয়ে আন্ডারলাইন করব, বারবার রক্ত ঝরানোর ইতিহাস, আমাদের জনগণের উপর বারবার রক্ত ঝরানোর ইতিহাস। আমরা এক বাক্যে যদি বাংলা সেন্টেন্সটি পড়ি, কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সাথে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। 23 years of history of man and women agony, এগনি মানে হচ্ছে, এগনি শব্দটা আমরা আন্ডারলাইন করবো, এটা গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। এগনি মানে হচ্ছে তীব্র শারীরিক বা মানসিক যন্ত্রণা। তো এই কথাটার মানে হচ্ছে 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস, ভাবানুভূতিটা এমনটা। The history of Bengal is the history of a people, এখানে আমরা একটা নোট করব, আন্ডারলাইন করব, এ পিপল শব্দের পূর্বে যখন এ থাকবে তখন আমরা একটা জাতি, পিপল শব্দের অর্থটি হচ্ছে এখানে জাতি বোঝাতে, নেশন। অফ এ পিপল মানে একটা জাতির ইতিহাস, হিস্ট্রি অফ এ পিপল মানে হচ্ছে একটা জাতির ইতিহাস। দ্য হিস্ট্রি অফ বেঙ্গল ইজ দ্য হিস্ট্রি অফ এ পিপল হু হ্যাভ রিপিটেডলি মেড দেয়ার হাইওয়েজ, আরেকটা শব্দ আমরা আন্ডারলাইন করব, হাইওয়েজ মানে হচ্ছে রাজপথ, ক্রিমজন মানে হচ্ছে গাঢ় টকটকে লাল, উইথ দেয়ার ব্লাড তাদের রক্ত দিয়ে। অর্থাৎ এক কথায় বাংলার ইতিহাস রঞ্জিত করার ইতিহাস। উই শেড ব্লাড ইন 1952, আমরা আরেকটা গ্রামাটিক্যাল নোট দিচ্ছি এখানে, আমরা সবসময় মনে রাখবো যে সালের পূর্বে ইন বসে, ইয়ার বা মাস তার পূর্বে ইন বসে। উই শেড ব্লাড, আমরা রক্ত ঝরিয়েছিলাম 1952 সালে, ইভেন দো
ওয়ার এখানে কি ভার্ব, কে বলতে পারবো? আমরা বলতে পারবো। এখানে আমরা যারা আছি দেখি, আমার সাথে যারা কানেক্টেড এখন এই মুহূর্তে ক্লাসটিতে, ওয়ার ভার্বটি কি প্রিন্সিপাল ভার্ব? whether is the verb principal or auxiliary? Who can tell? Tell, is the verb principal? Welcome. কে বলতে পারি আমরা? হ্যাঁ, এমডি মাহবুব বলছে স্যার আজকের ক্লাস। থ্যাঙ্কস স্যার। হ্যাঁ, আমরা এইভাবেই চেষ্টা করব সবসময় স্ক্রিন শেয়ার করে উইথ এমসি অনলাইন ক্লাস মেম্বার্স টু। আচ্ছা, হ্যাঁ, কে বলতে পারবো ওয়ার ভার্বটি কি প্রিন্সিপাল ভার্ব নাকি অক্সিলারি ভার্ব? ইজ দেয়ার এনিওয়ান হু ক্যান আনসার টু মাই কোশ্চেন? আচ্ছা, আমি প্রসিড করছি। আমি খেয়াল করছি কেউ কমেন্ট করলে। ইভেন দো উই ওয়ার দ্য ভিক্টরস, যদিও আমরা বিজয়ী ছিলাম ইন দ্য ইলেকশনস অফ 1954, 1954 সালের নির্বাচনে, 1954 সালের নির্বাচনে, যদিও আমরা 1954 সালের নির্বাচনে বিজয়ী হয়েছিলাম, উই কুড নট, আমরা আবারও মডেল ভার্বের ব্যবহার দেখতে পাচ্ছি, উই কুড নট। আর মডেল ভার্বের পরে সবসময় অ্যাক্টিভ ফর্ম যদি হয় তাহলে মডেল ভার্বের পর ভার্বের বেস ফর্ম হয়। এটা আমরা আগে থেকেও অনেকেই জানি, আমরা আবারও একটু স্মরণ করে দিলাম। উই কুড নট ফর্ম আ গভর্নমেন্ট দেন, আমরা তখন সরকার গঠন করতে পারিনি। ফর্ম শব্দের অর্থ হচ্ছে গঠন করা, ভার্ব হিসাবে। আর যদি এটা নাউন হিসাবে এটার অর্থ হয় তখন এটার অর্থ হচ্ছে রূপ বা অবয়ব বা গঠন। উই কুড নট ফর্ম এ গভর্নমেন্ট, আমরা তখন সরকার গঠন করতে পারিনি। আমরা যদি খুব ভালো করে খেয়াল করি, আমরা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছি, সেখানে আমি আবারও পড়ছি যাতে করে আমরা একসাথে আমরা পড়তে পারি। সবাই বই নিয়ে সামনে বইটা দেখি এবং বইয়ের সাথেও মিলিয়ে নেই। আর আমরা পেন্সিল দিয়ে অবশ্যই আন্ডারলাইন করব। নাও তৌকিয়া রহমান, তৌকিয়া রহমানের আনসার তুমি ভুল আনসার করেছো, তুমি বলেছো অক্সিলারি। আর নাজনীন সুলতান, এটা প্রিন্সিপাল ভার্ব। রাইট, ইউ আর রাইট। আমরা একটা জিনিস মাথায় রাখবো, হেল্পিং ভার্ব গুলো যখন এক হ্যাঁ, এটার পার্থক্য দ্বারা এই যে যখন এগুলো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, বি ভার্ব বা হ্যাভ ভার্ব, তখন এদের মিনিং থাকে না। আর যখন এগুলো প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এদের মিনিংটা থাকে, তখন এদের নিজস্ব অর্থ থাকে। আবার আরেকটা কোশ্চেন আছে এখানে অক্সিলারি ভার্ব সংক্রান্ত, যে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর মডেল অক্সিলারি ভার্বের মধ্যে পার্থক্য কি? এটার পার্থক্যটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্বের স্যার এখানে এমবি ফিনিশড এরকম দেখাইছে, এরকম কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, এখানে ফিনিশড এমবি শেষ হয়েছে এরকম কোনো কিছু আসছিল উপর দিয়ে লেখা, ইউর ইন্টারনেট সেশন ওয়াজ। একটু স্যার এটা খেয়াল না রাখলে কিন্তু প্রবলেম আছে, ইনকেস এমন তো হওয়ার কথা না, না? আচ্ছা, তাহলে এটার পার্থক্যটা হচ্ছে যে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর মডেল অক্সিলারি ভার্বের মধ্যে বেসিক যে ডিফারেন্স সেটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্বস হ্যাভ দেয়ার ওন মিনিং, তাদের নিজস্ব অর্থ আছে। মডেল অক্সিলারি ভার্বের নিজস্ব অর্থ আছে, মডেল অক্সিলারি ভার্বস হ্যাভ দেয়ার ওন মিনিং বাট প্রাইমারি অক্সিলারি ভার্বস ডোন্ট হ্যাভ দেয়ার ওন মিনিং। প্রাইমারি অক্সিলারি ভার্বের ভার্বগুলোর নিজস্ব অর্থ নেই, কিন্তু মডেল অক্সিলারি ভার্বের নিজস্ব অর্থ থাকে। ঠিক আছে, আমরা প্রসিড করছি। উই কুড নট ফর্ম এ গভর্নমেন্ট দেন, আমরা তখন একটি সরকার গঠন করতে পারিনি। ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, এই জন্য আমরা অর্থটা করেছি পারিনি, আমরা তখন সরকার গঠন করতে পারিনি। তাহলে 1952 সালে এক কথায় যদি আমরা এটা মিনিং করি, স্মার্ট একটা বাংলা মিনিং এক সেন্টেন্সে করে নেই, তাহলে 1952 সালে রক্ত দিয়েছে 1954 সালে, অর্থাৎ বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে তিনি যেভাবে বলেছিলেন ঠিক তার মুখের কথাটাই ঠিক হুবহু যেভাবে হচ্ছে। থ্যাংক ইউ। আমরা 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করে আমরা গদিতে বসতে পারিনি। তার মানে গদিতে বসতে পারিনি এখানে আক্ষরিক অর্থ করলে হয় যে আমরা সরকার গঠন করতে পারিনি। আমরা বুঝে নেব আক্ষরিক অর্থ আর ভাবানুবাদ মিলিয়ে আমরা নিজেদের মতো করে এটা রিয়েলাইজ করব। এখানে কিন্তু খুব ওয়ার্ড বাই ওয়ার্ড যদি আমরা বুঝতে পারি তাহলে যে কোনো কঠিন প্যাসেজই আমাদের কাছে খুব সহজ মনে হবে। ইন 1958 সালে আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল। আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল, আইয়ুব খান মার্শাল ল জারি করেছিলেন। টু এনস্লেভ আস, আমরা খুব আরেকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আমরা আন্ডারলাইন করব, এনস্লেভ। এনস্লেভ শব্দটা, এনস্লেভ মানে হচ্ছে দাসে পরিণত করা, কৃত দাসে পরিণত করা।
হ্যাঁ, এখানে কথাটা হচ্ছে আমাদেরকে গোলাম করে রাখতে বা আমাদেরকে দাস বানিয়ে রাখতে তিনি মার্শাল ল জারি করেছিলেন ফর দ্য নেক্সট 10 ইয়ার্স, পরবর্তী 10 বছরের জন্য। কত সালে? 1958 সালে। তাহলে 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদেরকে গোলাম করে রেখেছে। ইন 1966, 1966 সালে when we launched, আমরা আন্ডারলাইন করব, গুরুত্বপূর্ণ আরেকটি ওয়ার্ড পেয়েছি, when we launched, আমরা যখন আরম্ভ করেছিলাম the 6 point movement, 6 দফা আন্দোলন, our boys were shot dead, আমাদের ছেলেদেরকে were shot, আমরা কে বলতে পারবো? আমি আরেকটা কোশ্চেন ছুড়ে দিচ্ছি, একদম সিম্পল কোশ্চেন, এটা কোন টেন্স এবং এই ভার্বের ফর্মটি কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? দেখি আমরা যারা সংযুক্ত আছি আমরা অ্যান্সার করতে পারি কিনা। এর আগে কিন্তু আমরা ভালোই অ্যান্সার করেছি। ওয়ার শট, এই ভার্বের ফর্মটি কোন টেন্সে আছে এবং এটা কি অ্যাক্টিভ ফর্ম নাকি ভার্বের প্যাসিভ ফর্ম? এই অ্যান্সারটা করব। আওয়ার বয়েজ ওয়ার শট ডেড অন 7 জুন। আমি আরেকটা গ্রামাটিক্যাল ফোকাস করছি, গ্রামাটিক্যাল অন, এখানে অন একটি প্রিপজিশন দেখতে পাচ্ছি। আমরা সবসময় মনে রাখবো নির্দিষ্ট ডেট বা নির্দিষ্ট ডেটের পূর্বে, নির্দিষ্ট দিন তারিখ এর পূর্বে, কিন্তু নির্দিষ্ট দিন বা তারিখের পূর্বে সবসময় অন বসে। একটু আগে আমরা দেখেছি, এখানে পাশাপাশি আরেকটা দেখতে পাচ্ছি, সালের পূর্বে ইন বসে। এই প্রিপজিশনালের ব্যবহার, প্রিপজিশনাল যে ইউজেস গুলো সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো আমরা প্যাসেজ পড়ার সময় অবশ্যই খেয়াল রাখবো। ভেরি গুড, পাস্ট সিম্পল, রেদওয়ান আনসার করেছো পাস্ট সিম্পল, কিন্তু তুমি অ্যাক্টিভ না প্যাসিভ বলুনি। এখন শামসুজ্জামান বলেছো প্যাসিভ, ভেরি গুড, এটা অ্যাকচুয়ালি প্যাসিভ। তারপরে নাজনীন সুলতানা পাস্ট ইনডিফিনিট প্যাসিভ ভয়েস, ভেরি গুড, এটা একদম কারেক্ট অ্যান্সার এবং পুরোপুরি সঠিক হয়েছে। পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স এবং এটা প্যাসিভ ফর্মে আছে ভার্বটি। ওয়ার শেট, হ্যাঁ, মানে গুলি করে মারা হয়েছিল। ভেরি গুড। এভাবে রেসপন্সিভ ক্লাস হলে কিন্তু আসলে ভালো হয়। আমরা যখন আল্লাহ চাহে তো যখনই সুযোগ আল্লাহ আমাদেরকে দেন, আমরা যখন ফেস টু ফেস ক্লাস করতে পারবো তখন কিন্তু আমরা আরো ভালো রেসপন্স করতে পারবো, আরো ইফেক্টিভ হবে। যাই হোক, আওয়ার ভয়েস ওয়ার শট ডেড, গুলি করে মারা হয়েছিল 7 জুনে। তাহলে এক কথায় আমরা মিনিং করি 1966 সালে 6 দফা আন্দোলনে 7 জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছিল। আচ্ছা, নেক্সট, when after the movement of 1969, তৌকির রহমান পাস্ট ইনডিফিনিট প্যাসিভ ফর্ম, ভেরি গুড, ঠিক আছে, আনসার গুলো পেয়ে গিয়েছি। তোমাদের যারা ফার্স্ট অ্যান্সার করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। when after the movement of 1969, যখন 1969 সালের আন্দোলনের পর আইয়ুব খান ফেল ফ্রম, এখানে আমরা আন্ডারলাইন করব ফেল ফ্রম হচ্ছে, মানে আমরা জানি ফেল মানে পড়ে যাওয়া, ফেল ফলেন, আমরা ভার্বের 3টা ফর্ম জানি, ফেল ফলেন। এখানে ফেল ভার্বের পাস্ট ফর্ম, আর এটার মানে হলো পড়ে যাওয়া, বিচ্যুত হওয়া, চ্যুত হওয়া, হ্যাঁ, পতিত হওয়া। তাহলে এখানের কথাটা হলো when after the movement of 1969, 1969 আন্দোলনের পর যখন আইয়ুব খান ক্ষমতাচ্যুত হলেন অথবা ক্ষমতা থেকে পড়ে গেলেন, এর চেয়ে সুন্দর হয় কথাটা যদি বলি ক্ষমতাচ্যুত হলেন বা ক্ষমতার পতন হলো। এই আইয়ুব খান অ্যাজিউমড, আরেকটা শব্দ আন্ডারলাইন করবো আমরা, অ্যাজিউমড। অ্যাজিউম শব্দের অর্থ হচ্ছে ধারণ করা বা গ্রহণ করা, নেওয়া। রেইনস অফ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ ইয়াহিয়া খান সরকারের দায়িত্ব গ্রহণ করলেন। হি ডিক্লেয়ার্ড দ্যাট, তিনি ঘোষণা করলেন যে হি উড গিভ আস, আমরা আবারও মডেল ভার্বের ব্যবহার দেখতে পাচ্ছি, হি উড গিভ আস এ কনস্টিটিউশন, তিনি আমাদেরকে একটি শাসনতন্ত্র দেবেন। অ্যান্ড রিস্টোর, আমরা আন্ডারলাইন করব এখানে রিস্টোর শব্দটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। রিস্টোর শব্দের অর্থ হচ্ছে ফিরিয়ে আনা। অ্যান্ড ডেমোক্রেসি, গণতন্ত্র, এবং তিনি গণতন্ত্র ফিরিয়ে আনবেন। উই লিসেন টু, আমরা সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো খেয়াল করব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো লিসেনের সাথে টু হয়। উই লিসেন টু হিম দেন, আমরা তখন তার কথা শুনলাম, অর্থাৎ তিনি ঘোষণা করলেন। তাহলে এক কথায় 1969 সালে আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সরকারের দায়িত্ব নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, তিনি আমাদেরকে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। উই লিসেন টু হিম, খেয়াল করেছি আমরা তার কথা শুনলাম, এখানে এমন, আর এখানে ভাবানুবাদে হয়েছে আমরা মেনে নিলাম। হ্যাঁ, একই কথা, অর্থাৎ আমাদেরকে এটা বুঝে নিতে হবে।
নেক্সট, এ লট হ্যাজ হ্যাপেন্ড সিন্স, তারপর থেকে অনেক কিছুই ঘটে গেছে। হ্যাজ হ্যাপেন্ড আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখতে পাচ্ছি এখানে। ইলেকশনস হ্যাভ টেকেন প্লেস, আরেকটা গুরুত্বপূর্ণ ফ্রেজ আমরা ভার্ব ফ্রেজ আমরা আন্ডারলাইন করব, টেক প্লেস অর্থ হচ্ছে ঘটা বা সংগঠিত হওয়া। টেক প্লেস, অনেক কিছু ঘটেছে। ইলেকশনস হ্যাভ টেকেন প্লেস, নির্বাচন হয়েছে, নির্বাচন সংগঠিত হয়েছে। নেক্সট, আই হ্যাভ ম্যাট প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে দেখা করেছি। আই হ্যাভ মেড এ রিকোয়েস্ট টু হিম, আমি তাকে অনুরোধ করেছি, নট অনলি অন বিহাফ অফ বেঙ্গল, শুধু বাংলার নয়, বাট অলসো অ্যাজ দ্য লিডার অফ দ্য পার্টি, দলের নেতা হিসাবেও, হুইচ হ্যাজ দ্য মেজরিটি ইন পাকিস্তান, যেই দলটির পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। হ্যাজ দ্য, এখানে আমরা আবারও একটু গ্রামাটিক্যাল কোশ্চেন করি। হ্যাজ ভার্বটি কি অক্সিলারি ভার্ব নাকি প্রিন্সিপাল ভার্ব? দেখি আমরা ফার্স্ট অ্যান্সার করব। আমি রেসপন্স চাচ্ছি তোমাদের কাছ থেকে। হ্যাজ ভার্বটি কি এখানে হেল্পিং ভার্ব নাকি প্রিন্সিপাল ভার্ব? হুইচ হ্যাজ দ্য মেজরিটি ইন পাকিস্তান, যেটা পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। আই সেড টু হিম, আমি তাকে বললাম, ইউ মাস্ট হোল্ড, আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাস্ট আবারও মডেল ভার্বের ব্যবহার, মডেল ভার্বের পর ভার্বের বেস ফর্ম হয়। ইউ মাস্ট হোল্ড দ্য সেশন অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, আপনি অবশ্যই জাতীয় পরিষদের অধিবেশন দিবেন বা অনুষ্ঠিত করবেন অন 15 জানুয়ারি, 15 জানুয়ারি তারিখে। অক্সিলারি, নাজমুল হাসান আনসার করেছে অক্সিলারি, রেদওয়ান প্রিন্সিপাল, তারপর নাজমুল ইসলাম অক্সিলারি, তারপরে পর্শিয়া জাহান প্রিন্সিপাল। হ্যাঁ, আমরা আগেও বলেছিলাম, আমরা আবারও একটু যারা বুঝতে পারিনি বিষয়টা আবারও খেয়াল করি। হ্যাজের পরে কিন্তু এখানে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বা অন্য কোনো ভার্ব নেই। হ্যাজ এখানে সম্পূর্ণ একা, সুতরাং এটা এখানে অক্সিলারি নয়। এটা খেয়াল করবো আমরা, এটা কিন্তু অক্সিলারি আমরা বলতে পারি না, কারণ এখানে অক্সিলারি ভার্বটা এখানে একা যেহেতু আছে, তাহলে আর অন্য কোনো ভার্বের উপস্থিতি নেই। তাহলে আমরা সহজে এটা অনুমান করতে পারি এটা অবশ্যই প্রিন্সিপাল ভার্ব, এবং এটার অর্থ হচ্ছে আছে। হ্যাভ হ্যাজ মানে হলো আছে বা থাকা, যেমন এখানে অর্থ করেছি যেই দলটির পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। দেখো একটু খেয়াল করো তোমরা, এই যে রয়েছে এটা কিন্তু হ্যাজের অর্থটা কিন্তু এখানে রয়েছে, তারপরে এখানে হ্যাজের মিনিং আছে। ঠিক আছে, আমরা আস্তে আস্তে আরো গ্রামারগুলো বুঝলে আরো সহজ লাগবে। আই সেড টু হিম, আমি তাকে বললাম, ইউ মাস্ট হোল্ড দ্য সেশন অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন অন 15 জানুয়ারি তারিখে। তাহলে এক কথায় আমরা পুরো সেন্টেন্সটি পড়ে নিচ্ছি। আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে দেখা করেছি, আমি শুধু বাংলার নয়, যেমন এখানে আরেকটা ফ্রেজ রয়েছে, আমি একটু ভুলে গিয়েছিলাম, একটু আন্ডারলাইন করব, অন বিহাফ অফ, এইগুলো হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, আন্ডারলাইন করব। আমরা কি একটু লেট মি নো হোয়েদার ইউ আর আন্ডারলাইনিং দ্য ওয়ার্ডস, আমরা জানাও আমাকে, তোমরা কি আন্ডারলাইন করছো পড়ার সময় যে ফ্রেজগুলো? হ্যাঁ, নট অনলি অন বিহাফ অফ দ্য বেঙ্গল, শুধু বাংলার নয়, বাট অলসো অ্যাজ দ্য লিডার অফ দ্য পার্টি, দলের নেতা হিসাবেও যেই দলটির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, অর্থাৎ শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবেও আমি তাকে অনুরোধ করলাম যে 15 জানুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। বাট হি ডিড নট লিসেন টু মি, কিন্তু তিনি আমার কথা শুনেননি। যে ডিড নট লিসেন টু মি, পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করা হয়েছে, আর লিসেনের সাথে সবসময় টু হয়। হি ডিড নট লিসেন টু মি, তিনি আমার কথা শুনেননি। হি লিসেন টু মিস্টার ভুট্টো ইনস্টেড, তিনি আমার কথার পরিবর্তে ইনস্টেড মানে হচ্ছে পরিবর্তে, তিনি মিস্টার ভুট্টো সাহেবের কথা তিনি শুনলেন। এক কথায় তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। এট ফার্স্ট হি সেড দ্যাট, প্রথমেই তিনি বললেন যে দ্য মিটিং উড টেক প্লেস ইন দ্য ফার্স্ট উইক অফ মার্চ, মিটিংটা টেক প্লেস, আমরা আবারও একটু আগেও পড়েছিলাম টেক প্লেস, মিটিংটা সভা অনুষ্ঠিত হবে মার্চের প্রথম সপ্তাহে। উই সেড, আমরা বললাম, ফাইন, ঠিক আছে, উই উইল বি টেকিং আওয়ার সিটস ইন দ্য অ্যাসেম্বলি দেন, তাহলে আমরা অ্যাসেম্বলিতে বসবো। আই সেড উই উইল ক্যারি আউট আওয়ার ডিসকাশনস, আমি বললাম যে আমরা আমাদের আলোচনা চালিয়ে যাব। ক্যারি আউট আমরা আন্ডারলাইন করব, ক্যারি আউট মানে সম্পাদন করা, কোনো কিছু সম্পাদন করা, কোনো অর্ডার বা কোনো কাজকে সম্পাদন করা মানে হচ্ছে ক্যারি আউট। তা আমরা আমাদের আলোচনাটা করব ইন দ্য অ্যাসেম্বলিতে,
I went so far as to say that আমি এমনকি এ পর্যন্ত বললাম if anyone came up with, আরেকটা ফ্রেজ আমরা দেখতে পাচ্ছি এখানে came up with, অর্থাৎ কেউ যখন কোনো কিছু নিয়ে আসে, কোনো নতুন কোনো ধারণা বা ইনোভেটিভ কোনো আইডিয়া নিয়ে আসে, তখন আমরা ভার্বটা ইউজ করি come up with। যেমন আমরা বলতে পারি যে হি হ্যাজ কাম আপ উইথ এ নিউ আইডিয়া, সে একটা নতুন ধারণা নিয়ে এসেছে। কাম আপ উইথ, এটা আন্ডারলাইন করব। কাম আপ উইথ, কেম আপ উইথ অ্যান অফার, কেউ যদি এমন কোনো প্রস্তাব নিয়ে আসে দ্যাট ওয়াজ জাস্ট, আন্ডারলাইন করবো আমরা, জাস্ট মানে হচ্ছে ন্যায্য, সঠিক, যেটা সঠিক বা ন্যায্য। ইভেন দো উই আর ইন দ্য মেজরিটি, যদিও আমরা সংখ্যায় বেশি ছিলাম, উই উড অ্যাগ্রি টু দ্যাট অফার, আমরা সেই প্রস্তাব মেনে নেব। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, আমি প্রথম থেকে একটু রিডিং স্কিলটা আমাদের ডেভেলপ করতে হবে। আমি একবার রিডিং করে আজকে ক্লাসটা এন্ডিং করব, পরবর্তীতে আমি বাকি অংশটুকু আমরা পড়ে নিব। এইভাবে আশা করছি আমরা ডে বাই ডে আরো ফাস্ট হতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা একটু খেয়াল করি রিডিং স্কিলটা, সবাই যারা বই আছে সামনে বই নিয়ে, কারণ আমাদের অনেকেরই রিডিং স্কিলের সমস্যা আছে। হ্যাঁ, অনেকে হয়তো ভালো রিডিং করি, কিন্তু আমরা খেয়াল করব। My brothers, I stand before you today with a heart overflowing with grief. You are fully aware of the events that are going on and understand their import. We have been trying to do our best to cope with the situation. And yet, unfortunately, the streets of Dhaka, Chittagong, Khulna, Rajshahi and Rangpur are awash with the blood of our brothers. The people of Bengal now want to be free. The people of Bengal now want to live. And the people of Bengal now want their rights. What have we done that was wrong? After the elections, the people of Bangladesh voted as one for me and for the Awami League. We were to sit in the National Assembly, draft a constitution for ourselves there, and build our country. The people of this land would thereby get economic, political, and cultural freedom. But it is with regret that I have to report to you today that we have passed through 23 tragic years. Bengal's history of those years is full of stories of torture inflicted on our people, of blood shed by them repeatedly. 23 years of a history of man and woman in agony. The history of Bengal is the history of a people who have repeatedly made their highways crimson with their blood. We shed blood in 1952, even though we were the victors in the elections of 1954. We could not form a government then. In 1958, Ayub Khan declared martial law to enslave us for the next 10 years. In 1966, when we launched the 6-point movement, our voice was shot dead on 7 June. When, after the movement of 1969, Ayub Khan fell from power and Yahya Khan assumed the reins of the government, he declared that he would give us a constitution and restore democracy. We listened to him then. A lot has happened since and elections have taken place. I have met President Yahya Khan. I have made a request to him not only on behalf of Bengal but also as the leader of the party which has the majority in Pakistan. I said to him, you must hold the session of the National Assembly on 15 January. But he didn't listen to me. He listened to Mr. Bhutto instead. At first he said that the meeting would take place in the first week of March. We said, fine, we'll be taking our seats in the assembly then. I said, we'll carry out our discussion in the assembly. I went so far as to say that if anyone came up with an offer that was just, even though we were in the majority, we would agree to that offer. Mr. Bhutto came here and carried out discussions. Okay, আমরা এতটুকুই পড়েছিলাম, আমরা নেক্সট বাকিগুলো পড়বো। হ্যাঁ, কেউ বলেছে স্যার সময়টা আরেকটু বেশি হলে হয়তো ভালো হতো। ইয়েস স্যার, ঠিক আছে, ঠিক আছে, আমরা চেষ্টা করব পরবর্তীতে কিভাবে টাইম ডিউরেশনটাকে আরেকটু বাড়ানো যায়। আমরা সব সময় ক্লাসটা করব ধারাবাহিকভাবে। ঠিক আছে, wishing you a bright future and successful life. I'd like to conclude my class today. Thank you very much.